স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি নীলিমা জাহান। চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর বিশৃঙ্খলার পেছনে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সিলেটে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে, আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। যেহেতু ছাত্ররা আমাদেরই ভাই, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, এগুলোর প্রতি আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না। তাদের আপনি বুঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং এরা বুঝতে পারছে। চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন। দেশবাসীকে ধৈর্য ধারণ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি চট্টগ্রামের সব ঝুঁকিপূর্ণ এলাকাসহ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। যে কোনো হুমকি থেকে গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করেই নিশ্চিত করতে হবে গণতন্ত্র। গণতন্ত্র আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, কারণ যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের বেশি নয় ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশোধনী চায় বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে এমন 62টি লিখিত প্রস্তাব দিয়েছে দলটি। সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে আনুষ্ঠানিকভাবে তা প্রদান করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে স্থাপিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে আসেন বিএনপির একটি প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি লিখিত প্রস্তাবনা তুলে দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে। পরে গণমাধ্যম কর্মীদের কাছে দলের প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরে বলেন, 62টি বিষয়ের উপর সংবিধানের সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে বিএনপি। উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সহ এবং নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি, যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয়। পরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ জানান, এরই মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে 47,000 মানুষ তাদের মতামত ও প্রস্তাবনা দিয়েছেন। পাশাপাশি 28টি সংগঠন, 23 জন সুশীল সমাজের প্রতিনিধি, 5 জন সংবিধান বিশেষজ্ঞ, 10 জন তরুণ চিন্তাবিদের কাছ থেকেও মতামত নিয়েছে কমিশন। দেখুন, সংস্কার কথাটার যে ব্যাখ্যা আমরা দিয়েছি, এর মধ্যে পুনর্লিখন আছে, সংযোজন আছে, বিয়োজন আছে, সংশোধন আছে, সব কিছু আছে। সকলে সহযোগিতা করছেন, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। যে মতামতগুলো এসছে সেগুলি আমরা বিবেচনায় নেব। বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে যে ধরনের সুপারিশ করা দরকার, আমরা সেই সুপারিশগুলো। রাজনৈতিক দলগুলো সহ সকল পক্ষের মতামত বিশ্লেষণ করে কমিশন সংস্কারের রূপরেখা তৈরি করবে বলেও জানান তিনি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সরকারের প্রতি আবেদন জানাবে নির্বাচন সংস্কার কমিশন। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এই কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আর নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে সংস্কারের আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি মনোনয়ন বাণিজ্য বন্ধের সুপারিশ করেন তারা। আগামী নির্বাচন ভোটের আয়োজন কেমন হবে এ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের আয়োজন করে নির্বাচন সংস্কার কমিশন।
এ সময় শিক্ষার্থীরা খোলা মনে তুলে ধরেন তাদের মতামত ও সুপারিশ। বলেন বাধাহীন নির্বাচন দেখতে চান তারা। আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যেন আগামী নির্বাচনটা আসলে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। দলের সভানেত্রী সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি হবে? সে কিন্তু ওই দল নিয়ে একই সাথে চিন্তা করতে হইতেছে, তার কিন্তু দেশ নিয়ে চিন্তা করার মতো সময়টা খুবই কম। সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন নির্বাচন কমিশন সংস্কারে নেওয়া হবে জনগণের মতামত। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। সরকার হিসেবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয়। আমরা ফ্যাসিস্ট সত্তা থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সত্তাটাকে কিভাবে বিকাশ করব, সেটা আন্দোলনের ভিতরেও থাকতে হবে, কিন্তু আন্দোলনকারীদের ভিতরেও থাকতে হবে এবং আন্দোলনকারীরা যাদেরকে প্রমোট করবেন কাজ করার জন্য তাদের পক্ষে তাদের মধ্যেও থাকতে হবে। ফ্যাসিবাদী রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অবস্থান তুলে ধরেন সংস্কার কমিশনের প্রধান। এই সরকারের পতন ঘটেছে, স্বৈরাচারী সরকার বলো ফ্যাসিস্ট সরকার বলো, তার যেন পুনরাবৃত্তি না ঘটে, আবার এ সময় গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বারোপ করেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না, আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। নূপুর মাহমুদ, বিবিসি নিউজ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবার অন্ধকারে ফিরে যাবে। ধৈর্য ধরতে হবে। এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে ফেলা সম্ভব নয়। আমাদেরকে ধৈর্য ধরতে হবে যাতে করে আমরা একটা এই ন্যূনতম সংস্কারের পরে সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির 51 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। এতে আমিনুল হককে আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে মোস্তফা জামানকে। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। যশোরের শাসায় বিএনপির 2 গ্রুপের মধ্যে বোমাবাজি ও সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছে। দুপুরে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাসা উপজেলা বিএনপির একাংশের নেতারা নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়। এ নিয়ে সকাল থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছিল। দুপুর 1টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির গ্রুপ মুফিকুল ইসলাম তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায়। তারা সমাবেশ মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। এ সময় অন্তত 12টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিগুলোর নির্বাহীদের প্রতি সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি ব্যবসায়িক সুযোগ সুবিধা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বহুজাতিক কোম্পানিগুলোর প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের জন্য একটি টিম হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। বলেন, দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করাই হবে মূল কাজ। এ সময় শীর্ষ নির্বাহীরা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা, নীতির ধারাবাহিকতার অভাবসহ 7 কারণে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী নয় জাপানিরা। মঙ্গলবার বিকেলে ফরেন ইনভেস্টর চেম্বার্স আয়োজিত এক সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের প্রতিবন্ধকতা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। সংকট সমাধানে তাগিদ দেন ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে আন্তর্জাতিক আইন চর্চার। এ সময় নিয়মের মধ্যে থেকে সব সংকট সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। বর্তমানে 338টি জাপানিজ কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে। তবে এর মধ্যে 38% আর এদেশে ব্যবসা বাড়াতে চায় না। বাকিরা ব্যবসা বাড়াতে আগ্রহী হলেও জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা বাধায় তা স্বপ্নই থেকে যাচ্ছে।
ফরেন ইনভেস্টর্স চেম্বার আয়োজিত সেমিনারে জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বলেন, বিনিয়োগে 7টি বাধা দূর করা গেলে এদেশে আরও জাপানিজ কোম্পানি আসবে। সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ব্যবসা করা জাপানিজ প্রতিষ্ঠানগুলোর 70% মনে করে বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ এদেশে নেই। এজন্য আন্তর্জাতিক শুদ্ধাচার চর্চার তাগিদ বিনিয়োগকারীদের। সস্তা শ্রমিকের কারণে বাংলাদেশ জাপানিজ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় জায়গা। তবে এখানে সমস্যা হলো উৎপাদনশীল খাতে কাঁচামালের অভাব। মাত্র 28% কাঁচামাল স্থানীয়ভাবে পাওয়া যায়। এরপরও বিনিয়োগকারীরা এখানে আসতে চান। তবে এক্ষেত্রে বড় বাধা হলো বিনিয়োগ বান্ধব পরিবেশ এখানে নেই। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত জানান, বাংলাদেশ অদক্ষ শ্রমিক নির্ভর থাকতে চায় না। আমরা সস্তা শ্রমের দেশ হিসেবে থাকতে চাই না। বিনিয়োগে কঠিন শর্তারোপ করে এমন দেশও হতে চাই না, বরং আইনের মধ্যে থেকেই সরকার ব্যবসা সহজীকরণে চেষ্টা করছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতি আমদানি কর প্রত্যাহারের উদ্যোগ আমরা এরই মধ্যে নিয়েছি। এছাড়াও এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যত বাধা আছে আমরা পর্যায়ক্রমে তা দূর করব। বিনিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানে কোনো তৃতীয় পক্ষ নয়, বরং আমি সবাইকে সরাসরি বিদায় আমন্ত্রণ জানাই। Where should I go if I land in Bangladesh? That is the bidder office. বাংলাদেশে এখন পর্যন্ত বেসরকারি খাতে জাপানিজ বিনিয়োগ আছে $200 কোটি কম, যেখানে প্রতিযোগী দেশ ভিয়েতনামে এর পরিমাণ প্রায় $4,500 কোটি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিচারের বিষয়টি নিয়ে আইসিসি নিরলসভাবে কাজ করার পাশাপাশি মামলার অগ্রগতিও রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম এ খান। সন্ধ্যায় কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আইসিসির প্রধান কৌশলীর বরাতে তথ্য জানিয়েছেন কমিশনার মিজানুর রহমান। বুধবার ঢাকায় সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে রোহিঙ্গা গণহত্যার বিচার কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে তুলে ধরবেন তিনি। এছাড়াও রোহিঙ্গারা আইসিসির প্রধান কৌশলীকে জানিয়েছেন, গণহত্যার মামলায় অপরাধীদের বিচার দেখতে চায় তারা। এটি নিশ্চিত হলে তাদের দেশে ফেরা সহজ হবে। তিনি যেটি বলেছেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, তারা কাজ করছেন নিরলসভাবে। প্রসিকিউশনের কার্যক্রম সম্পর্কে অগ্রগতিও রয়েছে। রোহিঙ্গারা বলেছে তাদের একটা এক্সপেকটেশন রয়েছে যে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলায় গণহত্যায় যারা দায়ী তাদের বিচার দেখতে চায়। কিশোরগঞ্জের ভৈরবের রানীর বাজারে একটি বাসা থেকে 2 সন্তান ও বাবা মা সহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে ভৈরব বাজারের শাহী মসজিদের 7তলা একটি ভবনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জনি বিশ্বাস, তার স্ত্রী নিপা মল্লিক, ছেলে ধুব্র বিশ্বাস ও মেয়ে কথা বিশ্বাস। স্থানীয়রা জানায়, জনি স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন। প্রতিদিন সকালে সে কাজে বের হয়, কিন্তু আজ দুপুর হয়ে গেলেও তাদের দরজা না খোলায় স্থানীয়রা দরজা ভেঙে মরদেহ দেখতে পায়। পরে 999-এ ফোন দিলে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও 2 শিশু সন্তানকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।